দর্শক স্বাগতম জানাচ্ছি ঠিকানা নিউজ বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের প্রথম বিদেশে কোনো বিশ্ববিদ্যালয় অর্থাৎ সোমালিয়ায় দারুল সালাম ইউনিভার্সিটির যিনি ভিসি হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর শেখ আসিফ এস মিজান। তিনি আমাদের সাথে রয়েছেন আজকে ঠিকানা নিউজ বিশেষ সাক্ষাৎকারে। আজকে জানবো স্যারের কাছ থেকে যে আজকে যেই এই সোমালিয়ার যেই ইউনিভার্সিটিতে তিনি ভিসি নিযুক্ত হয়েছেন এর গল্প আমরা শুনবো স্যার। যে আপনি তো বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং সেখানে আপনি সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র ছিলেন এবং একই সাথে বাংলাদেশ এশিয়ান ইউনিভার্সিটির এই একই বিভাগের প্রধান ছিলেন। তো এই জায়গা থেকে সেই বাহিরের কোনো একটি দেশের প্রথম বাংলাদেশি হিসেবে আপনি যে ভিসি নিযুক্ত হয়েছেন এই গল্পটা শুনতে চাচ্ছে, আমাদের দর্শকরা শুনতে চাচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি ঠিকানা নিউজ এবং তার অগণিত শ্রোতা দর্শক সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি যে পরিবারে জন্মগ্রহণ হয়েছে এবং বেড়ে উঠেছি সেখানে আমার পিতা মরহুম মৌলভী জোবায়েদ আলী, উনি প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তো তিনি ছোটোবেলা থেকে আমাদেরকে অনুপ্রাণিত করতেন যে আমরা যার যা পছন্দ সেটা যেন করি এবং সেখানে যেন আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি। অর্থাৎ আমাদের সবটুকু চিন্তা চেতনা ঢেলে দিয়ে যেন মনের মাধুরী মিশে সেই কাজটি করতে পারি যাতে নিজে উপকৃত হতে পারি এবং দেশ ও জাতির উপকার করতে পারি। সেই চিন্তা চেতনা থেকেই আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার শিক্ষা জীবন শেষ করলাম, তারপর পরেই আমি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগে একজন লেকচারার হিসাবে জয়েন করি। আমার এশিয়ান ইউনিভার্সিটিতে সৌভাগ্য হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি মহোদয় তিনি প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যার, তিনি ফাউন্ডার ভাইস চ্যান্সেলর অফ এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো আমি শুরু থেকেই স্যারের খুব কাছাকাছি থেকে কাজ করার সুযোগ পেয়েছি এবং একই সাথে বিভাগীয় যিনি প্রধান ছিলেন মরহুম শরীফউদ্দিন, তিনিও আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং বিশেষ করে আমি একজন শিক্ষকের সন্তান এই হিসাবে আমি অনেকের কাছেই অনেক বেশি সমাদর পেয়েছি। তো আমার বিভাগে আমি আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের মধ্যে আমি সীমাবদ্ধ থাকতাম না, আমি সবসময় স্যারকে হেল্প করার চেষ্টা করতাম। ফলে বিভাগের সব কিছুই আমার অতি দ্রুত আমার নখদর্পণে চলে আসে এবং আমি দ্রুতই আসলে বিভাগে স্থায়ী শিক্ষক হিসাবে নিয়োগ পাই এবং আমার যে প্রমোশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং পরবর্তী সময়ে বিভাগের প্রধান, এই সব কিছুই আসলে অত্যন্ত স্মুথলি এবং অন টাইম আমি এগুলি পেয়েছি। আমি আসলে খুবই কৃতজ্ঞ এশিয়ান ইউনিভার্সিটির প্রতি যে তারা আমাকে এই বিভাগীয় প্রধানের দায়িত্ব দিয়ে যে সম্মানিত করেছিলেন, সেদিনেই কিন্তু আমার মনে বিশ্ববিদ্যালয়ের প্রধান হওয়ার স্বপ্নটিও স্থাপন হয়েছিল। এবং আমি যেহেতু সবসময় চেষ্টা করি এবং আমার পিতাকে আমি সম্মান করি আমার কাজের মাধ্যমে, তিনি যেহেতু আমাকে বলেছিলেন যে তুমি নৈতিক জীবনযাপন করবেন, শুধু আমাকেই না আমরা সমস্ত ভাই বোনদের তিনি এই শিক্ষাটাই দিয়েছেন। আমরা একটা সচ্ছল পরিবারের সন্তান, সুতরাং আমার পিতার আমাদের কাছে কোনো রকম ডিমান্ড ছিল না, একমাত্র ডিমান্ড ছিল আমরা যেন নৈতিক জীবনযাপন করি এবং আমরা যে যা পছন্দ করি সেটা করি এবং সেখানে যেন আমরা কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারি। তো আসলে আমিও আমার ছাত্রছাত্রীদেরকে এই শিক্ষাই দেই যে পিতামাতা বা দেশকে সম্মান করার অর্থ হলো যে তারা তোমার কাছ থেকে যে আউটপুটটা চায়, যে সেবাটা চায়, সেটা তুমি সর্বোচ্চ লেভেলে যদি দিতে পারো এটাই হলো সবচেয়ে বড় সম্মান করা। তো আমি আমার পিতাকে সেভাবেই সম্মান করার জন্য চেষ্টা করেছি এবং সেইটাই আমাকে আসলে আমার এই সফলতার পিছনে চাবিকাঠি হিসাবে বা মূল শক্তি হিসাবে কাজ করেছে। স্যার আমি একটু মাঝখানে বলতে চাচ্ছি যে এই বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি ভিসি হবে এটা কি আপনার স্বপ্ন ছিল? না আপনি যখন এশিয়ান ইউনিভার্সিটিতে এই বিভাগে দায়িত্বে ছিলেন তখন এটা কি আপনার ছোটোবেলার স্বপ্ন, নাকি এটা যখন আপনি এই শিক্ষকের কাজটা করছিলেন কোনো বিশ্ববিদ্যালয়তে তখন আপনি এটা স্বপ্ন দেখেছেন? এবং একই সাথে আপনার তো গ্রামের বাড়ি বরিশালে আমরা যতটুকু জানি। তো বরিশালের মানুষ এমনিতে সাহসী হয় অনেকেই বলে। তো আপনার এই সাহসটা আমরা শুনবো যে এই বাংলাদেশ ছেড়ে সোমালিয়ার মতো একটি দেশে গিয়ে আপনি একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন, সেই গল্পটা, সেখানকার গল্পটা শুনবো আমরা।
ধন্যবাদ। আপনি জানেন যে আসলে আপনি যখন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে থাকবেন, বিশেষ করে এই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মেধা, যোগ্যতা এবং সাহস এই ৩ টার সমন্বয় হতে হবে। এবং আলহামদুলিল্লাহ আমি যেহেতু সবসময় নৈতিক জীবনযাপন করার চেষ্টা করেছি, অতএব আমি কোনো কিছুতেই মহান আল্লাহ ছাড়া আর কোথাও আমি দুর্বল হই না। এবং সেক্ষেত্রে আমাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। এই বাংলাদেশে এশিয়ান ইউনিভার্সিটিতে থেকে নানান রকমের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, এবং কর্তৃপক্ষের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমি দক্ষতার সাথে সে ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে ভাইস চ্যান্সেলর হওয়ার স্বপ্নের বিষয়টি। আসলে আমার স্বপ্ন ছিল যে আমি যেন আমার সবটুকু দিতে পারি, আমি যখন যেখানে আছি আমি যেন শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে পারি। সেইটা করতে গিয়েই যখন আমি খুব দ্রুত, এবং আমি আমার বিভাগে একজন জুনিয়র শিক্ষক, আমার সিনিয়র শিক্ষকরাও ছিলেন, সেক্ষেত্রে যখন আমি বিভাগীয় প্রদানের দায়িত্ব পাই, তখন আমার এই যে মনের বাসনা এবং আমার যে ইচ্ছা, বিশেষ করে আমার যোগ্যতার একটা প্রমাণ যে আমাকে বিভাগের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে, তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এখন আমাকে ভাইস চ্যান্সেলর হওয়ার যে যোগ্যতা এটা অর্জন করতে হবে। এবং সেই স্বপ্নটি আসলে তখন থেকে দেখা শুরু করি। কিন্তু স্বপ্নটা এরকম ছিল না যে দেশে বা বিদেশে, কারণ তখন বিদেশে যাব এমন কথাও আমার মাথায় ছিল না। তো আলহামদুলিল্লাহ আমি দক্ষতার সাথেই বিভাগীয় সমস্ত কর্মকাণ্ড, শুধু বিভাগ না, আসলে আমি বিশ্ববিদ্যালয়ের জন্য সব ক্ষেত্রেই আমার উপস্থিতি অনিবার্য ছিল, এবং আমি সেভাবেই নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যার ফলশ্রুতিতে হয়েছে যে আমার ২০২০ সালের প্রথম দিকে, একদম জানুয়ারি ১ তারিখে আমি এই সোমালিয়াতে ইউনিভার্সিটি অফ বুরেতে জয়েন করি। তো আমি যে নিজেকে সবসময় ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এই বা আমার যে আফ্রিকার যে অভিযান জয়যাত্রা, এর পিছনে এটা একটা মুখ্য ভূমিকা পালন করেছে। কারণ যারা আমাকে চুজ করেছে তারা আসলে আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট না, অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কিন্তু তারা বুঝেছে যে না, আমি হলে তাদের জন্য হয়তো উপকার হবে। তো তাদের আহ্বানে অনুরোধে আমি সেখানে যাই, এবং সেখানে আমি আমার কর্মকাণ্ডের মাধ্যমেই তাদের মন জয় করতে সক্ষম হই। বিশেষ করে বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রী, আমার অ্যাডাল্ট স্টুডেন্টস অনেক বেশি ছিল, কারণ আমি মুসলিম মাস্টার্সের ক্লাস নিতাম। সেখানে সরকারি, বেসরকারি, আমলা, এমপি, মন্ত্রী, এমনকি বিচারপতি, তারা আমার ছাত্র ছিল। ফলে সবার সাথে আমার যে ইন্টারাকশান, সেইটাই আমাকে আসলে ভাইস চ্যান্সেলর হতে সহযোগিতা করেছে। এক্ষেত্রে আমি বলতে পারি যে যারা এই ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য আরও প্রার্থী ছিলেন, তাদের যোগ্যতা আমার চেয়ে কোনো অংশেই কম নয়। কিন্তু আমি একটা জায়গায় আনপ্যারালাল ছিলাম, সেটা হলো যে আমার কানেক্টিভিটিটা ভেরি স্ট্রং। যেহেতু আমি সবাইকে ছাত্র হিসেবে পেয়েছি, আর আমি আসলে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটা আমি সবসময় পছন্দ করি। এবং আমি যেহেতু শিক্ষক, আমি আসলে আমার এই শিক্ষকতার সাথে যারা জড়িত, সবসময় তাদের সাথে আমি ইন্টারাকশনটা বেশি করার চেষ্টা করি, যেটা আমাকে বর্তমান অবস্থানে আল্লাহর রহমতে এই ভাইস চ্যান্সেলর হওয়ার সুযোগ করে দিয়েছে। এবং আমি স্মুথলিও আমার কাজটা করতে পারছি, কারণ আমি যেখানেই যাই আমার বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে, সেটা অতি দ্রুত আমি তাদের সহযোগিতা পাই। তো আলহামদুলিল্লাহ, ইটস রিয়েলি গ্রেট। ওখানকার পরিবেশ এবং এই আফ্রিকান সোমালিয়া যারা মানুষ রয়েছে, এদের সাথে আপনার মনের মিলটা কতটুকু পেয়েছেন আপনি, এবং তারা আপনাকে কিভাবে বাঙালি হিসেবে কিভাবে গ্রহণ করে নিয়েছে, এটা একটু যদি আমরা বলতেন। আপনাকে যদি বলি, দেখেন আমার বন্ধুবান্ধব আমাকে ইতিমধ্যে বলা শুরু করেছে যে আমি যখন ইংরেজি বলি, এটা নাকি আফ্রিকান ইংরেজি হয়ে গেছে। তার মানে হলো যে আমি ওদের সাথে সব দিক থেকে অ্যাডাপ্টেড হয়ে গেছি। সো আমিও ফিল করি না যে আমি একজন বিদেশি, এবং ওরাও ফিল করে না যে আমি একজন বিদেশি। তারা আমাকে তাদের একজন ফ্যামিলি মেম্বার হিসেবেই সবসময় দেখে এবং সহযোগিতা করে। সুতরাং বাংলাদেশ এবং এই সোমালিয়ার বা আফ্রিকার এই যে শিক্ষা ব্যবস্থা, সেটা বেসরকারি পর্যায়ে বা সরকারি পর্যায়ে পার্থক্যটা আপনি কি দেখেন, এই জায়গাটা যদি একটু বলতেন। সোমালিয়াতে যেটা হয়েছে যে তারা তাদের ন্যাশনের যে ভিশন, এটা তারা অলরেডি সেট করতে পেরেছে, এবং সেভাবেই তারা তাদের ভিশনগুলি এখন নিচ্ছে। অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ন্যাশনের যে নিড বেসড যে এডুকেশন, সেই দিকেই তারা ঝুঁকছে, এবং সেটা যে মডার্ন ইকুইপমেন্টসগুলি সেখানে অনেক বেশি অ্যাভেলেবেল। আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে আমরা ক্লাসে ডিজিটাল বোর্ড ব্যবহার করি, এবং সেটা বিশাল বোর্ড, জাস্ট লাইক এ সিনেমা স্ক্রিন।
এবং সেখানে সব কিছু আপনার হাতের টাচে হয়ে থাকে। তো এ ধরনের অত্যাধুনিক ইকুইপমেন্ট ব্যবহার করা হয় এবং সব কিছু শিক্ষার সাবজেক্ট সবই যেন এই জাতির যে ভিশনটা আছে সেই লক্ষ্যে যেন পরিচালিত করে সেটা। এবং সেটার সাথে যদি আমাদের দেশের কম্পেয়ার করি, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আসলে অনেক উন্নত। দেখেন আমাদের শিক্ষকরা, ছাত্রছাত্রীরা বিশ্বের বিভিন্ন দেশে তারা অবদান রাখছে, কিন্তু যেখানে পার্থক্য সেটা হলো যে, বা আমরা একটু পিছিয়ে আছি বলবো, সেটা হলো যে আমাদের ভিশনটা ঠিক নেই, আমাদের গোল পোস্টটা ঠিক নাই। যদি আমাদের গোল পোস্ট ঠিক থাকতো তাহলে আপনারা দেখেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এই যে কতগুলি সাবজেক্ট আমাদের এখানে পড়ানো হচ্ছে, যেগুলিতে আমাদের সার্টিফিকেটধারী উচ্চশিক্ষিত ছেলেমেয়ে আমরা পাচ্ছি, কিন্তু আসলে তারা না পারছে তাদের নিজেদের জন্য কিছু করতে বা জাতির জন্য কিছু করতে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এখানে একটা বেসিক পার্থক্য আছে, আর সব দিক থেকে আসলে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। আপনার ভিশনটা জানার আগে আমরা একটু যারা লাইভে রয়েছে দর্শক, আপনাদেরকে বলবো, যারা লাইভে রয়েছেন ঠিকানা নিউজের এই ফেসবুক লাইভে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ের তিনি ভিসি হিসেবে নিযুক্ত হয়েছে প্রফেসর ডক্টর শেখ আসিফ এজ মিজান। ওনার কাছ থেকে আমরা এখন যে প্রশ্ন যাব তার আগে আপনার কমেন্ট করে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন লাইভে। আমরা জানতে চাচ্ছি স্যার, আপনি বলছেন ভিশন বা যে গোল পোস্টের কথা বলছিলেন, যে সোমালির সাথে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার আমাদের দেশের পার্থক্যটার জায়গা থেকে এই গোল পোস্টটা নির্ধারণ করবে কে? এটা কি সরকার সরাসরি করবে, নাকি এটা এই সরকারি কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে যারা রয়েছে তারা করবে, নাকি এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা পরিচালনা করছে তারা করবে? এই জায়গাটায় আপনি কি সংস্কারের কথা বলছেন কিনা? আমরা যদি, যেহেতু এখন বাংলাদেশে বিভিন্ন সেক্টর সংস্কার হচ্ছে, শিক্ষা সংস্কারের জায়গাটায় এখন উপযুক্ত সময় বলে মনে করছেন কিনা একটু জানবো আপনার কাছে। দেখুন, অবশ্যই আমরা, জানেন আপনি যে জুলাই আগস্টের যে বিপ্লব, তার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। অতএব এই বাংলাদেশ আমরা এখন সংস্কার সর্বত্র আমাদের প্রয়োজন এবং সেগুলি চলছে, এবং সেই লক্ষ্যে 10টি কমিটিও গঠন করা হয়েছে। তো আপনি বলছিলেন যে আমাদের ভীষণগুলি কারা সেট করবে। দেখেন, জাতি হিসাবে কিন্তু আমরা আসলে অনেক এগিয়েছি, হ্যাঁ অনেক এগিয়েছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের এই ভীষণ কারা সেট করবে সেটাও আমাদের সেট করা আছে। আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, এটা একটা স্ট্রং বডি, কিন্তু তারা কতটুকু ফাংশনাল, তাদেরকে কতটুকু ফাংশন করতে দেওয়া হচ্ছে, তারা যে স্টেপসগুলি নিচ্ছে সেগুলি আসলে ফাংশন করছে কিনা, যদি না করে তাহলে কোথায় কোথায় ঘাটতি আছে, এই বিষয়গুলি আমাদের দেখতে হবে। তো আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অলরেডি আছে এবং তারা যথেষ্ট শক্তিশালী, কিন্তু ফাংশনের ক্ষেত্রে সেখানে দেখা যায় যে তাদের অনেক প্রচেষ্টা আসলে ব্যর্থ হয়। সেই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের যে সহযোগিতা, আমরা বলতে পারি যে সেই সহযোগিতা হয়তো। আপনি বলছেন কিনা যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা ব্যবস্থাপনার আলাদা স্বাধীনতা দরকার, আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা দরকার, এই জায়গাটা আপনি বলছেন কিনা? আমি এক্স্যাক্টলি তাই বলছি যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমরা কেন করেছি, এটা তো করেছি আমাদের উচ্চশিক্ষাকে দেখভাল করার জন্য। তো তারা যদি শুধু দেখে দেখে তাদের যে মেধা এবং সময় নষ্ট করলে তাহলে তো কোনো লাভ হবে না। তারা কিন্তু চেষ্টা করেছে, বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনেক বিষয়ে তারা দ্রুত স্টেপ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেগুলি ফাংশন করে নাই, বাস্তবায়ন হয় নাই, কেননা তাদের উপরে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অতএব আমি মনে করি এখানে কোঅর্ডিনেশনের অভাব আছে, এবং সেই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় তাদের দায়িত্ব পালন অবশ্যই করবে, কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে তাদের যে দায়িত্ব আছে, যে অবজেক্টিভস আছে, সেগুলি যাতে করে তারা স্বাধীনভাবে করতে পারে এবং অ্যাকশনাবল হয়, ইম্প্যাক্টফুল হয়, সে ব্যাপারে যে সহযোগিতা লাগে শিক্ষা মন্ত্রণালয় সেই সহযোগিতার হাত তারা সবসময় উন্মুক্ত রাখবে। কিন্তু যে কন্ট্রোলিংয়ের যে বিষয়টা, সেটা যদি তারা করে তাহলে এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্থাপন করা এবং আমাদের করের টাকা এই একটা হাতি পালা, এটার কোনো অর্থ হবে না। সুতরাং আমি মনে করি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যথেষ্ট স্বাধীনতা দরকার এবং তাদের যথেষ্ট পাওয়ার দেয়া আছে। তাদের অবজেক্টিভসও আলহামদুলিল্লাহ অনেক ভালো, সেই অবজেক্টিভস অনুসারে যেন তারা ফাংশন করতে পারে, সেটাই হলো এখন এই সময়ের সবচেয়ে বড় দাবি। আপনি তো বেশ কয়েকটি বিষয় বলেছেন। এখন তো যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে কিন্তু আসলে সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে। তো যেহেতু আপনি এই শিক্ষা খাত নিয়ে কাজ করছেন, শিক্ষার প্রসারে কাজ করছেন, আপনাকে যদি মতামত দিতে বলা হয় বা আপনি যদি ব্যক্তিগত মতামত দেন, এই সংস্কারের কি সংস্কার বা কোন দিকগুলো সংস্কারের জন্য আপনি সুপারিশ করবেন বা আপনার মতামত কি থাকবে?
ধন্যবাদ। দেখেন শিক্ষা ব্যবস্থার স্টেকস হোল্ডার কারা? মূল হলো আমাদের ছাত্রছাত্রীরা। তাহলে এই মূল ছাত্রছাত্রীরা কারা? তারা হলো গ্রাম অঞ্চলের মানুষ। এখন আমরা যে সংস্কারগুলি করছি বা কমিশন হচ্ছে তাদের সাথে এই গ্রামের মানুষের কতটুকু টাচ আছে? আপনি আমার জন্য যেটা সংস্কার আরেকজনের জন্য সেটা সংস্কার না হতে পারে। আমার জন্য যেটা ভালো অন্যের জন্য ভালো নাও হতে পারে। সুতরাং আমাদের বৃহৎ অংশ সেই গ্রামের ছেলেমেয়েরা তারা আসলে কি চায়? তাদের ভাবনাটা কি? তাদের কি ধরনের সংস্কার হলে এটা তাদের জন্য ইম্প্যাক্টফুল হবে? এজন্য তাদের সাথে সিরিয়াসলি ইন্টারেকশনস দরকার। তো আমি মনে করি এটা ছাড়া যে সংস্কার আসবে সেটা যদি শুনতে অনেক ভালো শোনাতে পারে কিন্তু সেটা জাতির জন্য খুব বেশি ফ্রুটফুল হবে সেটা আমি মনে করি না। অতএব যদি ফ্রুটফুল করতে হয় তাহলে যে মেইন স্টেকস হোল্ডার ছাত্র শিক্ষক তাদের সাথে ইন্টারেকশনের মাধ্যমে, এবং সেটা হতে হবে মেইনলি যেহেতু বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ, অতএব গ্রামের ছেলেমেয়েরা গ্রামের শিক্ষকরা তাদের কাছ থেকে শুনতে হবে। অত্যন্ত দুঃখের বিষয় হলো যে সবসময় আমরা, যেমন আপনি যদি কিছু মনে না করেন, আমি যদি শহরে না থাকতাম আপনি হয়তো আমার ইন্টারভিউ করতেন না। এরকম যারা গ্রামে কিন্তু আমার চেয়ে অনেক মেধাবী যোগ্য লোকজন রয়েছে, সুতরাং তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, তাদের কথা শুনতে হবে এবং তাদের প্রয়োজন অনুসারে ব্যবস্থা নিতে হবে। একই সাথে এই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে কী ধরনের সংস্কার আনার প্রয়োজন বলে মনে করছেন আপনি? আহ, আমাদের স্কুল কলেজ পরিচালনা আমি বলতে চাচ্ছি, আমরা দেখছি যে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচালনা বোর্ড যেগুলো থাকে সেখানে কিন্তু অনেক রকমের অনিয়ম, দুর্নীতি, অনেক অভিযোগ থাকে। হ্যাঁ, তো এগুলোর কারণে স্কুল কলেজগুলোতে বিভিন্ন রকমের আর্থিক বিষয় চলে আসে, আর্থিক দুর্নীতির বিষয় চলে আসে, অতিরিক্ত শিক্ষা খাতে অতিরিক্ত ব্যয়ের বিষয় চলে আসে। এই জায়গাটায় আপনি চিহ্নিত করবেন কিনা, বা এই জায়গাটা নিয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা? ধন্যবাদ। দেখেন আমরা এটা সামষ্টিকভাবে দেখতে হবে। আপনি যদি কোনো একটা সেক্টরকে শুধু সাধু বানাতে চান তাহলে এটা কিন্তু কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না। অতএব আমরা যদি দেখি যে আমাদের রাজনৈতিক যে স্টেক হোল্ডার আছে, আমাদের সমাজে অন্যান্য যারা আছে তারা কি করছে এবং তারা এই যে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হতে চায়, তাদের ইন্টেনশনটা কি? অতএব এখানে দেখবেন যে আমরা সবাই একই পথের পথিক, সবাই এখান থেকে সুবিধা নিতে চাই। এটাকে আমরা যে অবদান রাখার নামে আমরা আসলে অবদান বিদ্যালয় থেকে নিতে চাই, এবং এটা যদি সত্যিকার অর্থে সেরকম কিছু করতে হয় তাহলে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং মানুষ যাতে করে বুঝতে পারে যে না সবাই আমরা এই যে জুলাই আগস্টের যে ডিমান্ড সেটার সাথে আমরা আছি, এবং আমরা সবাইকে যদি আমাদের মন ও মগজকে সংস্কার করতে পারি তাহলে এই রাষ্ট্র সংস্কার কাজে আসবে। না হলে আমাদের দেশে কিন্তু আইনের কোনো অভাব নেই, আমাদের নীতির কোনো অভাব নেই, কিন্তু দেখেন বাস্তবায়ন হচ্ছে না, এবং হলেও সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা অর্জন করতে পারছি না। অতএব এই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় পরিচালনার সাথে যারা থাকবে তারা কিন্তু ভিন্ন জগতের কোনো বাসিন্দা নয়, তারা আমাদের এই ভাই বোন ব্রাদার এবং একই সমাজের একই আলো বাতাসে এরা বসবাস করে, সুতরাং তারা হঠাৎ করে ফেরেশতা হয়ে যাবে এমনটি আমি প্রত্যাশা করি না। অতএব আসুন আমরা সবাই বদলে যাই, আমাদের একযোগে সবাই বদলে যেতে হবে, তাহলেই আমরা যেই আমাদের এই দায়িত্ব নিবে সেই আলহামদুলিল্লাহ তার সুন্দর অবদানটা সেখানে রাখতে পারবে। আজকে ধরেন যে একটা ফ্যামিলিতে যদি দুইজন একই চাকরি করে কিন্তু একজন দেখা যায় অনেক স্বাচ্ছন্দ্যে থাকে, আরেকজন তার দিন খুব কষ্টে কাটে, তো এটা হলে তো সে অনেক চাপে পড়ে যায় যার দিন কষ্টে কাটে। ঠিক একইভাবে একজন স্কুল পরিচালনা কমিটিতে আছে, সে দেখা যায় অনেক দাপটের সাথে অনেক কিছু করছে কারণ সে অসৎ উপায় অবলম্বন করছে। অন্য একজন সে সত্যিই একজন বিদ্যুৎসাহী, একজন শিক্ষা অনুরাগী ব্যক্তি, সে তার সমস্ত শ্রম ঘাম বিদ্যালয়ে ঢেলে দিচ্ছে, বিনিময়ে সে কিছু প্রত্যাশা করছে না, বাট সমাজ থেকে সে সেই যে ধন্যবাদ, কৃতজ্ঞতা, থ্যাঙ্কস কোনো কিছু কি সে পাচ্ছে, বরং মানুষ তাকে বোকা মনে করে। আমাদের সমাজটা এমন জায়গায় চলে গেছে যে আপনি যখন সৎ জীবনযাপন যে করবে, যে সমাজের জন্য অবদান রাখবে, নিজে হয়তো কষ্টে দিন কাটবে, অন্যরা তাকে বোকা মনে করে যে সে আসলে কোনো কাজের যোগ্য না। অতএব আমাদের চিন্তা জগতে একটা বিশাল পরিবর্তন আনতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, আমরা কেউই এখানে থাকবো না, এবং আমাদের সব কিছুর জন্য আমাদের জবাবদিহি করতে হবে দুনিয়ায় এবং আখেরাতে। দুনিয়ায় হয়তো আমরা চালাকি করে পার পেয়ে যাব, কিন্তু আখেরাতে আমাদের পার পাওয়ার কোনোই উপায় নেই। অতএব আসুন আমরা সবাই ইথিক্স বেসড লাইফ লিড করি। যদি আমাদের শিক্ষাকে আমরা ঢেলে সাজাতে পারি এবং ইথিক্যাল এডুকেশন আমরা আমাদের ছেলেমেয়েদেরকে দিতে পারি, এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের যারা বয়স্ক আমরা যারা আছি আমাদেরও চিন্তাকে পরিবর্তন আনতে হবে, এবং সেই ক্ষেত্রে মিডিয়া একটি বড় ভূমিকা পালন করতে পারে।
রাষ্ট্রের তো অবশ্যই দায়িত্ব রয়েছে। সেই সাথে আমি আমাদের সাংবাদিক ভাইদের বলবো যে তারা যেন ইথিক্স বেসড সাংবাদিকতা করেন, মানবাধিকার বেসড সাংবাদিকতা করেন। তারা যেন যারা সমাজ এবং রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছে তাদের জন্য উৎসাহিত করেন, এবং বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকে, এবং গ্রাম অঞ্চলে কিন্তু অনেক আমাদের গোল্ড রয়েছে, আমাদের গোল্ড বয়েস রয়েছে, আমাদের গোল্ড গার্লস রয়েছে, তাদেরকে যেন আমরা তুলে আনি। এবং দেখবেন গ্রামে অনেক নিবেদিত শিক্ষক আছেন, কিন্তু জীবনে একটা থ্যাঙ্কস পান না, একটা অ্যাওয়ার্ড পান না, একটা থ্যাঙ্কস লেটার পান না। এগুলির জন্য আসলে সত্যি দুঃখ হয়। অতএব আমরা মনে করি যে সবাইকেই আমাদের যার যার প্রাপ্য সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। সবাই কিন্তু টাকা পয়সা চায় না, দেখেন একটা ধন্যবাদ পেতে চায়, তার কাজের স্বীকৃতি চায়। অতএব আমি সরকার, মিডিয়া সবার কাছে আবেদন করব যে আসুন আমরা পরিবর্তন হয়ে যাই, আর এই পরিবর্তনের যারা সারথি, আমাদের যারা সাথী, তাদেরকে আমরা উৎসাহিত করি এবং তাদেরকে আমরা রিকগনাইজড করি। তাহলেই একটি সার্বিক পরিবর্তন সম্ভব। শুধু একটা সেকশনের পরিবর্তন বা আপনার একটা জনগোষ্ঠীর পরিবর্তন এটা কিন্তু সম্ভব হবে না, কারণ আমরা হোলিস্টিকলি একই সমাজে আছি। অতএব সব কিছুর পরিবর্তন একসাথে হতে হবে, এবং সেটা সম্ভব যদি আমরা সবাই সত্যিকার অর্থে আমাদের সন্তানরা জুলাই আগস্টে যে জন্য তাদের জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, আমরা যদি তাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসি, তাহলে আমাদেরকে বুঝতে হবে ওই সময় আমরা মরে যেতে পারতাম, আমরা ওর চেয়ে ওই রকম নির্যাতিত হতে পারতাম, আমরা আমাদের চোখ হারিয়ে ফেলতে পারতাম। তাহলে আমরা কেন বেঁচে আছি? যদি আমরা আসলে বদলে না যাই, তাহলে তাদের সাথে বেইমানি করা হবে এবং এই জাতিও আমাদেরকে ক্ষমা করবে না। আপনার জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের কথা বলছিলেন, আমি এর সাথে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতিটা আমি একটু কথা বলতে চাই। সোমালিয়ার সাথে বাংলাদেশের শিক্ষাঙ্গনের ছাত্র রাজনীতির, সেখানেও কি ছাত্র রাজনীতি হয়? সেখানেও বিশ্ববিদ্যালয়গুলোতে কি শিক্ষার্থীরা কি এই রাজনীতির সাথে জড়িত রয়েছে? একই সাথে আপনি জানেন যে বাংলাদেশের এমন একটি ক্লান্তি লগ্নে এই শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছে, বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে, অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন, এখনও বিভিন্ন হাসপাতালগুলোতে অনেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, কেউ পঙ্গু হয়ে গিয়েছেন। একই সাথে কেউ কেউ শিক্ষার্থীরা অনেকে মনে করছে যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি প্রয়োজন নেই, অনেকে মনে করছে যে এটা প্রয়োজন রয়েছে। তো আপনার জায়গা থেকে আমি প্রথম যেই দুটি জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে সোমালিয়ায় কি যে বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কি ছাত্র রাজনীতি সেখানে কি হয় কি না? একই সাথে বাংলাদেশের যে ছাত্র রাজনীতি সেই রাজনীতিটা আসলে কোন পর্যায় পর্যন্ত ঠিক আছে এবং কোন পর্যন্ত শিক্ষার্থীদের রাজনীতিতে না গিয়ে প্রকৃতপক্ষে আগামীর যে বাংলাদেশ বা নিজেকে গড়ার যেই কল্পনা, যেই নিজেকে গড়ার জন্য যেই চেষ্টা, সেই দিকে ধাবিত হওয়া দরকার বলে মনে করছেন আপনি? ধন্যবাদ। প্রথমে আমি আপনাকে সোমালিয়ার বিষয়টা বলি। বাংলাদেশ থেকে সোমালিয়ার কালচার, মানুষের আচার আচরণ সব কিছুই আসলে আলাদা। বিশেষ করে এক কথায় যদি বলি, সেখানে কোনো ছাত্র রাজনীতি নেই। সবাই লেখাপড়া শেষ করে সে যদি রাজনীতি করতে চায়, অর্থাৎ যে ফিল্ড পছন্দ করে সে সেখানে চলে যাবে, কিন্তু ছাত্র অবস্থায় কেউ কখনোই রাজনীতির সাথে সেখানে সংযুক্ত হয় না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এখন প্রশ্ন তুলছেন বাংলাদেশের কথা। দেখেন, বাংলাদেশের ইতিহাস কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের ছাত্র রাজনীতির সাথে আমার মনে হয় আপনি পৃথিবীর কোনো দেশের ছাত্র রাজনীতির সাথে মেলাতে পারবেন না। আমাদের যতগুলি গৌরব উজ্জ্বল ইতিহাস আছে সবই ছাত্র রাজনীতি কেন্দ্রিক। এই ছাত্ররা জুলাইতেই শুধু যে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, দ্বিতীয় স্বাধীনতা সবাই যেটা বলে, আসলেই তো দেখেন আমরা 1971 সালে স্বাধীন হয়েছি। কিভাবে আমরা স্বাধীন হয়েছি? শুধু আমরা ইন্টারন্যাশনালি রিকগনাইজড হয়েছি যে আমরা স্বাধীন। আমরা কি অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছিলাম? আমরা কি বাক স্বাধীনতা পেয়েছিলাম? আমরা কি রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিলাম? আমি যদি মুক্তভাবে কথা বলতে পারি তাহলে এখন পারছি, কিন্তু এর আগে কি পেরেছি? গত 50 বছরে আমরা কি সত্যিকার অর্থে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি? পারি নাই। অতএব বাংলাদেশের ছাত্র রাজনীতি সেই 52 বলেন, 48 বলেন, 62 বলেন, 64 বলেন, 69 বলেন, সর্বশেষ 90 সাল বলেন, এবং অত্যন্ত কাছের সময় জুলাই আগস্টের বলেন, সব কিছুই ছাত্র রাজনীতির ফসল। আমাদের দেশের সক্রিয় রাজনৈতিক দল আছে, বৃহৎ রাজনৈতিক দল আছে, কিন্তু এই ছাত্ররা যা আমাদের দিতে পেরেছে তারা কিন্তু তা দিতে পারেনি। অতএব এই ছাত্র রাজনীতি কিন্তু দুইটা প্রেক্ষিতে আমি এটা বলতে চাই, দুইভাবে আমি ব্যাখ্যা করতে চাই। একটা হলো যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি দরকার কিনা।
সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন, গত 17 বছরে তো আমাদের দেশে কোনো রাজনীতিই ছিল না। যারা রাজনীতি ডিক্লার্ড রাজনৈতিক দল, তারাই তো রাজনীতি করতে পারে নাই। সেক্ষেত্রে ছাত্র রাজনীতির কোনো প্রশ্নই ছিল না। কিন্তু আমাদের সময়ে আমাদের দেশের জাতির যখন ডিমান্ড হলো যে ছাত্রদের এখন ভূমিকা দরকার, তখন কি ছাত্ররা রাজনৈতিক ভূমিকা পালন করতে পেরেছে না পারে নাই? তারা অত্যন্ত সফলভাবে একটা রাজনৈতিক ভূমিকা পালন করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, ফ্যাসিবাদ মুক্ত করেছে। অতএব আমি মনে করি যে তথাকথিত ছাত্র রাজনীতির কোনো দরকার নাই। যারা মনে করেন যে ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে নেতা জন্মাবে না, এই কথা কিন্তু আমরা টক শো থেকে শুরু করে আমাদের সিভিল সমাজ বা শিক্ষক অনেকের মুখে এই কথা শুনেছি যে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেলে নেতা জন্মাবে না। এর মধ্যে আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হলো যে এই ছাত্র রাজনীতির ধরনটা কেমন হওয়া উচিত? যে কথায় কথায় ছাত্রদের যে কোনো জায়গায় নামিয়ে দেওয়া, নেমে পড়া, এরকম হওয়া উচিত, নাকি যৌক্তিক এবং দেশ দশের জন্যই এটা প্রয়োজন, এরকম একটি আন্দোলন বলেন বা এরকম একটি গণদাবি বলেন, সেই জায়গায় চলে আসা উচিত? এই রাজনীতি, ছাত্র রাজনীতিটা কোন জায়গাটায় আপনি দেখতে চান, মানে কি ডেফিনেশনের জায়গাটা একটু শুনতে চাচ্ছি। আমি প্রথমত দেখতে চাই একদম ক্লিয়ার আমার অভিমত। প্রথমত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোথাও কোনো রকম ছাত্র রাজনীতি, কথিত ছাত্র রাজনীতি আমি চাই না। আমি মনে করি সেটা ছাত্রদের জন্য মঙ্গল বয়ে আনবে না। তারপরে আসেন তাহলে আমাদের নেতৃত্ব কিভাবে জন্মাবে। দেখেন, নেতৃত্ব ন্যাচারালি জন্মায় এবং 17 বছরে আমরা দেখলাম সমস্ত রাজনীতি বন্ধ থাকার পরেও আমাদের তুখোড় ছাত্রনেতারা বেরিয়ে আসলেন এবং যারা জাতিকে একটি সাকসেসফুল নেতৃত্ব তারা দিলেন। এবং এটা কিন্তু সর্বশেষ একটা রাজনৈতিক মুভমেন্ট ছিল, যেই মুভমেন্টে তারা সাকসেস। অতএব আমি মনে করি যে ছাত্রদের তথাকথিত রাজনীতি করার কোনো দরকার নেই। তারা অত্যন্ত রাজনৈতিক সচেতন। এই বাংলার আলো বাতাসেই এখানকার মানুষদেরকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলে। অতএব আমাদের সন্তানরা সচেতন আছে। জাতির প্রয়োজনে তারা ঝাঁপিয়ে পড়বে জাতির জনসেবা করার জন্য, এবং জাতিকে যখন যখন প্রয়োজন হয় তারা সেবা দেবে। কিন্তু সেবা শেষে তাদেরকে আবার পড়ার টেবিলে পৌঁছে যেতে হবে। এই জুলাই আগস্টের যে ভালো দিকের তো শেষ নেই, কিন্তু কিছু খারাপ দিকও আছে। প্রত্যেকটা অ্যাকশনের শুধু একটাই রিয়াকশন হয় না, ভিন্ন ভিন্ন রিয়াকশন থাকে। অতএব আমি মনে করি যে কিছু সামান্য যে ত্রুটি বিচ্যুতি হয়েছে সেটা ভবিষ্যতে যাতে না হয়, সে কারণে ছাত্ররা জাতির প্রয়োজনে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আমি আমার বক্তব্যে সেই ইতিহাস থেকে তুলে নিয়ে আসলাম। ভবিষ্যৎ বংশধরেরা জুলাই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে স্মরণ করবে, এটা তাদের জন্য বড় পাওয়া। কিন্তু কথায় কথায় ছাত্ররা রাস্তায় নেমে আসবে, ছোটোখাটো দাবি নিয়ে নেমে আসবে। তারপরে গোষ্ঠীগত দাবি, ধরেন ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের দাবি নিয়ে রাস্তায় নেমে আসবে। এটা কিন্তু ছাত্রদের যে অত্যন্ত উজ্জ্বল নেতৃত্ব এবং ভাবমূর্তি, সেটাকে কিছুটা হলো ম্লান করবে। অতএব আমার সন্তান সমতুল্য ছাত্রছাত্রীরা এবং ভাই ও বোনেরা, তাদেরকে আমার অনুরোধ থাকবে যে তারা যেন কথায় কথায় রাস্তায় নেমে না আসে। তারা সুসংগঠিত থাকবে এবং তাদের এখন নেতৃত্ব আছে, সেই নেতৃত্বের মাধ্যমে তারা অত্যন্ত সাংগঠনিক উপায়ে এবং গ্রহণযোগ্য উপায়ে তাদের দাবি দেওয়া পেশ করবে এবং বাস্তবায়ন করবে। জনগণ তাদের সাথে আছে, সরকার তাদের সাথে আছে। অতএব জাতির প্রয়োজন ছাড়া তারা যেন তাদের নিজস্ব গোষ্ঠীগত বা কোনো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রয়োজনে রাস্তায় নেমে না আসে। সেটা হলে মানুষ তাদেরকে স্বার্থপর ভাবতে পারে। আমার এই পবিত্র সন্তানদের, এই সাকসেসফুল নেতৃত্বদের কেউ স্বার্থপর মনে করুক, সেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। সুতরাং তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা যেন একটু ধৈর্য ধরে। তাদের দেশ, তাদের সরকার। আমাদের তো বয়স হয়ে গিয়েছে, তাই না? তারাই এই দেশকে নেতৃত্ব দেবে এবং তারাই যে সুযোগ্য নেতৃত্ব, তারাই ভবিষ্যৎ রাজনীতি, তারাই ভবিষ্যৎ সরকার, তারাই ভবিষ্যৎ দেশ। অতএব তারা অনেক ম্যাচুরিটির পরিচয় দিয়েছে। এখন তারা যেন ক্ষুদ্র স্বার্থে নিজেদেরকে সামান্যতম মেলান না করে, সেটাই আমার প্রত্যাশা। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে এসে আপনার কাছ থেকে 1 মিনিটে আমরা একটু শুনতে চাচ্ছি, সেটি হলো যে শিক্ষক তো শিক্ষাগুরু এবং বিধাতার পরে কারোর স্থানের কথা বলা হয়, বিভিন্ন জায়গায় শিক্ষকের কথা বলা হয়। তো আজকের এই ছাত্র সমাজ, আজকের এই শিক্ষার্থী, এদের উদ্দেশ্যে 1 মিনিটে আপনার অনেকগুলো পরামর্শ আপনি দিয়েছেন, আরেকটি যেটি আপনি দেননি মনে করছেন, যেটি আপনার বিশ্ববিদ্যালয়ের যা শিক্ষার্থীদের দিয়ে থাকেন, সেটি একটু শুনতে চাচ্ছি আমরা। দেখুন, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের, যারা আমার সন্তান তুল্য বা ছোটো ভাই বোন তুল্য, তাদেরকে কোনো পরামর্শ দেওয়ার আগেই আমার যারা কলিগস আছে
তাদেরকে আমি বিনীতভাবে বলতে চাই যে দেখেন, আমরা যেন নিজের বিবেককে প্রশ্ন করি যে আমি এই পেশায় কেন আসছি, আমি একজন শিক্ষক, আমার দায়িত্ব কি, আমি যেন আমার দায়িত্ব সচেতন হই, আমার সামনে যেন আমার ছাত্র কোনোদিন চোখ তুলে বা মাথা তুলে কথা বলতে যে পারার মতো পরিবেশ আমি তৈরি না করি। আপনি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে গৌরব উজ্জ্বল যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, যাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি, আমি অত্যন্ত লজ্জিত হয়েছি যখন দেখেছি যে সারা বিশ্বে যাকে শ্রদ্ধা করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল লরিয়েট এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, তার নোবেল পুরস্কার এটা প্রত্যাহারের জন্য শিক্ষক নামধারী কিছু জ্ঞানপাপী মানুষ রাস্তায় নেমে এসেছিল। সুতরাং শিক্ষক সমাজ থেকে প্রথমে এই ধরনের শিক্ষক নামের কলঙ্ক যারা আছে তাদেরকে আসলে বিতাড়িত করতে হবে। তারা যদি শিক্ষাঙ্গনে থাকে তাহলে আমরা কাঙ্ক্ষিত ছাত্রছাত্রী গড়ে তুলতে পারবো না বা কাঙ্ক্ষিত শিক্ষা সেবা দিতে পারবো না। অতএব সংস্কার যেহেতু হচ্ছে, শিক্ষকদের মধ্যে নিজেদের সংস্কার হতে হবে বা যারা এরকম জ্ঞানপাপী শিক্ষক আছে তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, কারণ তারা শিক্ষক হওয়ার উপযুক্ত তারা নয়। এরপরে ছাত্রছাত্রীদের জন্য আমার এটাই প্রত্যাশা থাকবে যে তারা যেন নিজেদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলে। আমাদের সারা বিশ্বব্যাপী আমাদের এই বাঙালি বা বাংলাদেশি মানুষের কিন্তু সুনাম রয়েছে এবং দেখেন পশ্চিমবঙ্গের যারা বাঙালি আর বাংলাদেশি বাঙালি, এটাও কিন্তু বিদেশিরা পার্থক্য তারা বুঝে এবং তারা বাংলাদেশের মানুষদের অত্যন্ত রেসপেক্ট করে এবং অত্যন্ত আগ্রহী যে বাংলাদেশের মানুষের সাথে তারা ব্যবসা বাণিজ্য করবে বা তাদের ওখানে আমাদেরকে তারা ইনভাইট করবে বিভিন্ন পদ পজিশনে। অতএব আমাদের জন্য সারা পৃথিবী এখন বাংলাদেশ। আমি যেটা বলতে চাচ্ছি যে সারা পৃথিবী এখন আমাদের, যদি আমাদের যোগ্যতা থাকে। অতএব ছাত্রছাত্রীদের বলবো তারা যেন কোনো রকম হতাশ না হয়ে নিজের যার যে কাজে ভালো লাগে সেই কাজে সে যেন লেখাপড়ার সাথে সাথে ইন্টার্নি করে বা পার্ট টাইম জব করে বা যেভাবেই হোক সেজন্য তাকে স্কিল্ড ম্যান পাওয়ারে পরিণত করে। আমাদের মনে রাখতে হবে যে শুধু একাডেমিক সার্টিফিকেট দিয়ে এই বর্তমান চ্যালেঞ্জিং বিশ্বে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। অতএব আমাদের ইনোভেটিভ আইডিয়ার দিকে যেতে হবে এবং নিজেদেরকে অত্যন্ত দক্ষ একজন মানব সম্পদে পরিণত করতে হবে। তাহলেই কেবল আমরা নিজেও সফল হব এবং দেশ মাতৃকার জন্য আমাদের যে ভূমিকা সেটা আমরা পালন করতে পারবো এবং এর মাধ্যমেই মূলত দেশকে ভালোবাসা এবং পিতামাতাকে যে সম্মান করা, কমিউনিটিকে যে সম্মান করা, সেটা আসলেই বাস্তবে সেই সম্মানটা করা হবে। অতএব সবার প্রতি সেটাই অনুরোধ থাকলো। আবারও আমি বলি শিক্ষক সমাজকে, আপনারা যারা শিক্ষক হতে এসেছেন শুধু তারাই শিক্ষক হিসাবে থাকবেন। যারা এখানে দলীয় রাজনীতি করতে এসেছেন বা অন্য রকম চিন্তা আছে, যারা আমাদের সম্মানিত ব্যক্তিদের অপমান করার আপনারা এই শিক্ষক নাম ব্যবহার করে নোবেল লরিয়েটের নোবেল পুরস্কার ফেরত নেওয়ার মতো কর্মকাণ্ড ঘটান, তারা আসলে সরে পড়েন। যদি না সরে পড়েন তাহলে আমাদের এই ছেলেমেয়েরাই একদিন আপনাদেরকে সরিয়ে দেবে এবং সেটা জাতির জন্য শুভ হবে না। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ সাথে ছিলাম। আপনারা জানেন যে প্রথম বাংলাদেশি হিসেবে সোমালিয়ার যে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিযুক্ত হয়েছিলেন, দারুস-সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের গর্ব ডক্টর শেখ আসিফ এস মিজান। উনি ছিলেন আমাদের সাথে ঠিকানা নিউজের সাথে। উনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সোমালিয়ার শিক্ষা ব্যবস্থার পার্থক্য নিয়ে কথা বললেন, সংস্কারের কোন কোন জায়গাগুলোর প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন সেগুলো নিয়ে কথা বললেন। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী এবং বাংলাদেশের যারা শিক্ষা ব্যবস্থার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, এই শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়ার জন্য কী কী করণীয় সেই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। তো আজ এই পর্যন্তই। আমরা পরবর্তীতে অন্য কোনো বিশেষ অতিথি নিয়ে আমরা হাজির হব ঠিকানা নিউজের বিশেষ সাক্ষাৎকারে। ধন্যবাদ।